অবশেষে প্রজ্ঞার বাড়িতে উপস্থিত হলো শ্রেষ্ঠা। বাড়িতে তেমন কেউ নেই, শুধুমাত্র একজন ভদ্রমহিলা ছাড়া। যথারীতি ভদ্রমহিলা শ্রেষ্ঠাকে দেখে নিজের মেয়ে মনে করলো। নিজের মেয়েকে ভীষণ খুশি হয় সে। বাবা শ্রেষ্ঠাকে প্রজ্ঞার বাড়িতে পৌঁছে দিয়ে আবার নিজ বাড়িতে চলে আসেন। এরপর সন্ধ্যাবেলা বাড়ির বারান্দায় বসে আছে শ্রেষ্ঠা। একটু পরে ভদ্রমহিলা 2 কাপ চা হাতে সেখানে উপস্থিত হলো। 1 কাপ শ্রেষ্ঠার হাতে, বাকি নিজে নিয়ে বসে পড়ল। শ্রেষ্ঠা বুঝতে পারছে না কিভাবে কথা শুরু করবে এর সাথে। তাছাড়া সে সারাদিন কাজে এত ব্যস্ত ছিল, কোনো প্রশ্ন করার সময় পায়নি। তা কী খবর বল তোর? চায়ের কাপে চুমুক দিতে দিতে। এই তো চলে যাচ্ছে কোনো রকম। তোমার কি অবস্থা? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছিস, কোনো রকম চলে যাচ্ছে। মানে তুই কি ভালো নেই ওই বাড়িতে? ভালো থাকবো না কেন, ভালো আছি। কি যে বলো না। শ্রেষ্ঠা ইচ্ছে করে একটু নেতিবাচক আচরণ করছে, যাতে ওর মা, স্বামী, শ্বশুরবাড়ি, বিয়ে এসব নিয়ে বেশি করে প্রশ্ন করে, নয়তো এর পেট থেকে কথা বের করা মুশকিল। না না, তোর গলার স্বর তো ভিন্ন কথা বলছে। তুই কি সৌহার্দ্যের সাথে ভালো নেই? আমায় খুলে বল মা। শ্রেষ্ঠা প্রজ্ঞার মায়ের সামনে আমতা আমতা করতে লাগলো। আচ্ছা, ও তোর আসল পরিচয় জেনে গেল না তো আবার কিছু সন্দেহ করছে নাকি? সন্দেহ করবে? সন্দেহ কেন করতে যাবে? সন্দেহ করবে না মানে? তুই যে আসল শ্রেষ্ঠা নোস এমনটাও তো হতে পারে সৌহার্দ্য সেটা খানিক আন্দাজ করতে পেরেছে। ভালোই গল্প বানাতে পারো তুমি মা। আচ্ছা, আমি কি তোমায় এমন কিছু বলেছি? বলিসনি, কিন্তু আমি বুঝতে পারছি নিশ্চয়ই কিছু একটা তো চলছে তোর মনে। হ্যাঁ চলছে তো। আর সেটা হলেও তোমার পেট থেকে সত্যি কথাগুলো টেনে বের করে আনা, যা তুমি পরম যত্নে লুকিয়ে রেখেছো। বিড়বিড় করে বলল শ্রেষ্ঠা। কিছু বললি মা? না কিছু বলিনি। একটা কথা বলি মা। বল। আর দাঁড়া দাঁড়া, একটা প্রশ্নের জবাব দে। তুই তো সারা জীবন মম বলে ডেকে এসেছিস আমায়, এখন হঠাৎ করে মা বলছিস কেন? কী ব্যাপার? এই সেরেছে। প্রজ্ঞা যে এই মহিলাকে মম বলে রাখতো সেটা কি করে জানবে চেষ্টা? যাই হোক, একটা উত্তর তো দিতে হবে এখন। আরে বলো না, মম বলতে আর ভালো লাগে না। আমি যেখানে থাকি না ওখানে সবাই মাকে মা বলে ডাকে, তাই ওদের দেখা দেখে নিজের হ্যাবিটটাও চেঞ্জ করে ফেললাম। তাছাড়া মা ডাকের ভেতরে আলাদা একটা ব্যাপার আছে, তাই না? এটা এতদিন বুঝতে পারি না। তুই আসলে বিয়ের পর অনেক পাল্টে গিয়েছিস। আমি যেন সম্পূর্ণ অন্য এক প্রজ্ঞাকে দেখেছি। তবে মন্দ লাগছে না কিন্তু আমার। এখন বল কি বলতে চেয়েছিলি? শোনো মা, ধরো এখন আবার আসল শেষটা ফিরে আসলো, তখন আমার কি হবে? এসব কি বলছিস তুই? শেষটা ফিরে আসবে মানে? ও আর কখনো সৌহার্দ্যের জীবনে ফিরে আসতে পারবে না, এই গ্যারান্টি সৌহার্দ্যের বাবা দিয়েছে আমাদের। তাহলে আমরা বৃথা টেনশন করছি কেন? না, যদি সবাইকে অবাক করে দিয়ে ফিরে আসে? হতেও তো পারে। না, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মা? কারণ সৌহার্দ্যের বাবা ওকে তোদের জীবন থেকে ফিরিয়ে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। আর তুই এখন এসব ভাববি না একদম। আর আসল নকল কি আবার? ওই বাড়িতে একটাই পরিচয় তোর, আর সেটা হলো তুই চেষ্টা। সৌহার্দ্যের সাথে সংসার করতে হলে প্রজ্ঞার পরিচয় মাটি চাপা দিয়ে রাখতে হবে চিরদিনের জন্য। যদি কোনো দিন আসল চেষ্টা ফিরে আসে, তুই নিজের জায়গা থেকে সরে যাবি না। প্রজ্ঞার মায়ের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে চেষ্টা। কোনো মা নিজের মেয়েকে এভাবে মিথ্যে ও ছলনা রাস্তায় হাঁটতে শেখাতে পারে আগে জানা ছিল না। যে মায়ের মনে এত কুটিলতা, তার মেয়ে কী করে সুবুদ্ধি সম্পন্ন হয়? কিন্তু সমস্যা হলো, এত কিছুর পরেও ওই মহিলার মুখ থেকে সেরকম কোনো কথা বের করা গেল না যা চেষ্টাকে সত্য উদ্ঘাটন করতে সাহায্য করে। শুধু এইটুকু বোঝা গেল, প্রজ্ঞার মা আর প্রজ্ঞা দুজনের সৌহার্দ্যের বাবার ষড়যন্ত্রের একটা বড় অংশ। প্রজ্ঞার মা চায় তার মেয়ে সৌহার্দ্যও তাকে সংসার করুক, কিন্তু শেষটাকে সরিয়ে নিজের মেয়েকে কেন সৌহার্দ্যের সংসারে ঢুকিয়ে দিল? শেষটা ফিরে আসুক এটা কেন চাইছে না এই ভদ্রমহিলা? শেষটার সাথে তার মেয়ের আদৌ কোনো সম্পর্ক আছে কি না এটা জানা বেশি জরুরি। তার জন্য অন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে, আর সেটা এই বাড়িতে বসে। এর কিছুক্ষণ পরে ভদ্রমহিলা উঠে কিচেনের দিকে চলে যায়। শেষটা বাড়ির ভেতর এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। এক পর্যায়ে একটা স্টোররুমে চোখ পড়ল তার। জানলা দিয়ে উঁকি মেরে দেখলো ভেতরে অনেকগুলো আসবাবপত্র, ফাইল, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি ফেলে রাখা হয়েছে। একবারের জন্য হলে এই ঘরে যাওয়া যায়, কারণ এরকম জায়গায় অনেক সময় অনেক ধরনের পুরনো ডকুমেন্টসের সন্ধান মেলে, এটা জানে চেষ্টা। দরজার দিকে তাকিয়ে হতাশ হলো সে। একটা বিশাল আকারের তালা ঝুলছে। যে করে হোক চাবিটা ম্যানেজ করতে পারলে ঘরের ভিতরে ঢোকা যেত। আর চাবিটা নিশ্চয় প্রজ্ঞার মায়ের কাছে আছে। এখন যে করে হোক ওই মহিলাকে বোকা বানিয়ে চাবিটা কবজা করতে হবে। এই ভেবে একটা প্ল্যান রেডি করে কিচেনের দিকে গেল চেষ্টা। মা তখন কিচেনে রান্না করছে। মা, আমার চাবির থোকাটা
দেখেছো, সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না কেন রে মা? কোথায় রেখেছিলি? কোথায় রেখেছিলাম যদি মনেই থাকতো তাহলে তো আর খোঁজার দরকার পড়তো না। কী যে বলো না তুমি মা, ভালো করে খুঁজে দেখ কোথায় রেখেছিস। আচ্ছা, তুমি ভুল করে তোমার চাবির থোকার সাথে রেখে দাওনি তো? না, আমি কোনো চাবির থোকা পাইনি বললাম তো। তাহলে কোথায় গেল আমি জানি না। আমার তো মনে হয় তুমি কিছু একটা করেছো, নিজের চাবি ভেবে রেখে দিয়েছো। আচ্ছা, তোমার চাবির থোকাটা কোথায় আমি চেক করে দেখি। তুই কি আমার কথা বিশ্বাস করতে পারছি না? হ্যাঁ পাচ্ছি, কিন্তু চাবি খুঁজে না পাওয়া পর্যন্ত মাথা ঠিক হবে না আমার। তাড়াতাড়ি বলো কোথায় তোমার চাবির থোকা। আমার বেডরুমের বাম টেবিলে ড্রয়ারের ভিতরে আছে, যা নিজের চোখে দেখে আয় গিয়ে। যত্ত সব। শেষটা দ্রুত গিয়ে চাবির থোকাটা নিয়ে নিল, তারপর সেটা নিয়ে স্টোররুমের দিকে যায়। চাবিগুলো দিয়ে একে একে তালা ট্রাই করে এক পর্যায়ে সফলও হয়ে যায়। কিন্তু এখন ভেতরে ঢোকা যাবে না, মহিলা দেখে ফেললে গণ্ডগোল হয়ে যেতে পারে। যা করার রাতেই করতে হবে। তালাটা খোলা রেখে ওখান থেকে চলে যায় শেষটা। এরপর খাওয়া দাওয়া সেরে যে যার রুমে শুয়ে পড়ল। শেষটা উঠে পা টিপে টিপে স্টোর রুমের দিকে যায়। তখন বেশ রাত, প্রায় 1টা বেজেছে। স্টোর রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো শেষটা। তারপর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। একের পর এক সমস্ত জিনিস তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যদি কোনো ক্লু পাওয়া যায় কি। কিন্তু সেরকম কিছুই চোখে পড়ছে না। এভাবে আধ ঘন্টা চিরুনি তল্লাশি চলল। এরপর হঠাৎ একটা খাম এসে শেষটার হাতে। খামের ভেতর বহু পুরনো কিছু ছবি। ছবিগুলো উপর এক গাদা ধুলো জমে আছে। তারপর অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। ফু দিয়ে একটা ছবি পরিষ্কার করে সেটা ফোনের আলোয় উপরে ধরল শেষটা। মুহূর্তে চমকে উঠল, এ তো তার ছোটোবেলার ছবি। ছোটোবেলা বলতে অনেক ছোটোবেলা, যে সময়ের কথা স্পষ্ট মনে নেই শেষটার। সেই সময়ের একটা ছবি এখানে আছে, কিন্তু ওখানে ছবিতে খানিকটা ভিন্নতা লক্ষ্য করছে। আর সেটা হলো, ছবিতে একজন নয়, তিনজন মানুষকে দেখা যাচ্ছে। একজন এই ভদ্রমহিলা, সাথে 2টো মেয়ে, যাদের দেখতে হুবহু একই রকম, তবে যমজ নয়, বয়সের সামান্য ব্যবধান রয়েছে, যা ছবির ভেতরে ফুটফুটে রয়েছে। তার মানে এটা শ্রেষ্ঠা আর প্রজ্ঞার ছোটোবেলার ছবি। কিন্তু ওরা দুজন এক ছবিতে কী করে? তবে কি কোনো বিশেষ সম্পর্ক আছে এই দুজনের ভেতরে, নাকি তার থেকেও বেশি হয়তো রক্তের সম্পর্ক রয়েছে এই দুইজনের ভিতরে? কিন্তু তারপরে একটা খটকা থেকে যায়। যদি প্রজ্ঞা শ্রেষ্ঠার ভেতরে রক্তের সম্পর্ক থাকে, তবে ওদের দুজনের সাথে ভিন্ন আচরণ কেন করছে? এক মেয়েকে নিজের কাছে রেখে অন্য মেয়েকে দূরে ঠেলে দিয়ে তার সর্বনাশ কোনোভাবে কোনো মা করতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর ঘিরে ধরল শ্রেষ্ঠার মনকে। এক অদ্ভুত আন্দোলন শুরু হলো ওর মনে। এই ভদ্রমহিলার সাথে নিজের ছবি দেখে যেন বজ্রপাত হলো শ্রেষ্ঠার মাথায়। ওর ছবি এখানে এই ভদ্রমহিলার সাথে থাকার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না শ্রেষ্ঠা। তবে কি এই মহিলা ওর আসল মা? কিন্তু ছোটোবেলা থেকে শ্রেষ্ঠা এটা জেনে এসেছে ওর মা বাবা কেউ বেঁচে নেই। শুধু মা বাবা নয়, আর কোনো ভাই বোনও ছিল না শ্রেষ্ঠার। ছোটোবেলা থেকে একাকিত্বের সাথে সহবাস করতে করতে শ্রেষ্ঠার ভেতরে প্রচণ্ড ভীতু স্বভাবের সৃষ্টি হয়। সাথে অনেকটা বোকা ছিল বটে। বড় হলেও ওর আচরণ ছিল শিশুদের মতো। যদিও জীবনে একটা কঠিনতা পার করে এখন শ্রেষ্ঠার অদ্ভুত পরিবর্তন এনেছে। তার মানে ছোটোবেলা থেকে নিজের সম্পর্কে যা জেনে এসেছে পুরোটাই মিথ্যা ছিল। শুধু মা নয়, ওর একজন বোনও আছে। যদি তাই হয়, তবে ওর মা ওকে এভাবে পরিত্যাগ করলো কেন ওকে? এদের কারণ অনেক বৃহৎ ক্ষতিসাধন হয়েছে শ্রেষ্ঠার। কোনো মা নিজের সন্তানের সাথে এমন ব্যবহার কী করে করতে পারে? আমি জানি না এই মহিলা আদৌ আমার মা কিনা। যদি হয়, আমার কিছু যায় আসে না, কিন্তু ওর মুখ থেকে আসল সত্যিটা বের করতে হবে আমায়। তাতে যদি একে অস্ত্রের মুখে জব্দ করতে হয়, তাও করতে রাজি আছি। কিন্তু আমার ছবি ওনার আর ওনার মেয়ের ভেতরে এলো কী করে? এই প্রশ্নের উত্তর না দিয়ে আজ নিস্তার নেই তার। এই ভেবে ছবিটা হাতে নিয়ে স্টোররুমের বাইরের দিকে পা বাড়ালো চেষ্টা, কিন্তু পা আর সামনে অগ্রসর হল না। কারণ তখন সামনেই দরজার আগলে প্রজ্ঞার দাঁড়িয়ে আছে। ওনাকে ডাকতে পেয়ে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে চেষ্টা। ভদ্রমহিলা বেশ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। চেষ্টা বুঝতে পারছে না কী বলবে। আমি জানতাম তুই আমার মেয়ে নোস, তুই আর যেই হোস আমার প্রজ্ঞা তুই নোস। ভদ্রমহিলা বেশ ঠান্ডা মাথায় কথাটা বলল। ও, তার মানে তুমি বুঝতে পেরে গেছো? কী ভেবেছিলি মা আর মেয়েকে চিনতে পারবো না? আসল নখত তফাৎ বুঝতে পারবো না? আমাকে সৌহৃদের বাবার মতো বোকা পেয়েছিস তুই? যখন জানতে পেরেছি আমি তোমার মেয়ে নই, আগে কেন বললে না? এত নাটক কেন করলে? নাটক? আমি নাটক করছি? নাটক তো করছিস তুই। বল, আমার বাড়িতে আমার মেয়ে সেজে কেন এসেছিস? তার আগে ওই বোকা বুড়োটা লোকটাকে আসল ঘটনা তো জানাতে দে।
তাকে কেউ এত বড় বোকা বানালো, আর সে কি না জানতেই পারবে না। এই বলে প্রজ্ঞার মা ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করতে যাবে, ঠিক তখনই শেষটা স্টোররুম থেকে একটা ভাঙা ফুলদানি মহিলার কপাল বরাবর সজোরে ছুঁড়ে মারল। অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সেই সুযোগে শেষটা তার দিকে ছুটে যায়, সবার আগে তার থেকে ফোনটা কেড়ে নিল। প্রজ্ঞার মা আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, চেষ্টা তাকে আবারও আঘাত করে ফেলে দেয়। আঘাতের চোটে জ্ঞান হারিয়ে ফেলে সে। শেষটা সেই সুযোগ তার হাত পা বেঁধে দিল, তারপর দেওয়ালের সাথে হেলান দিয়ে বসালো। কিচেন থেকে পানি দিয়ে এসে মুখমণ্ডল ছিটিয়ে দেয়। একটু পরে জ্ঞান ফিরল ভদ্রমহিলার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো, কিন্তু তখন সে নিদারুণ অসহায়। অগত্যা হাত পা বাঁধা অবস্থায় একলা শক্ত মেঝের উপর বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে শেষটা, ওর হাতে একটা ছুরি। এটা কি দেখতে পাচ্ছ? ছুরিটা দেখে ভদ্রমহিলাকে প্রশ্ন। আমাকে বাঁধছিস কেন? তুই নিজেও জানিস না এটা কত বড় সর্বনাশ ডেকে আনলি নিজের। সর্বনাশ? সর্বনাশ আর কী করতে বাকি রেখেছো তুমি আর তোমার মেয়ে? আমাকে সর্বনাশের ভয় দেখাচ্ছ? কী চাস তুই আমার কাছ থেকে? আর তাড়াতাড়ি ছেড়ে দে আমায়। এই ছবিটা ভালো করে দেখো, এখানে তোমাকে দেখা যাচ্ছে, সাথে তোমার মেয়ে, আর সাথে আমি। তোমাদের মা মেয়ের ভেতরে আমার ছবি আসলো কী করে? এই প্রশ্নের উত্তর চাই আমি। শেষটার প্রশ্ন শুনে ভদ্রমহিলা চুপ করে রইল, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এটা দেখে শেষটা ছুরিটা তার গলা বরাবর চেপে ধরল। কী হলো, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও, না দিলে এই ছুরি তোমার গলায় চালিয়ে দিতে হাত পা কাঁপবে না আমার। তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দাও, নয়তো তোমার সাথে কি কি ঘটতে পারে ভাবতে পারছো না তুমি। না না, এভাবে মেরো না। হ্যাঁ, সব বলবো আমি, সব বলবো। আগে এটা সরাও আমার গলা থেকে। বেশ ভয়ে ভয়ে বলতে লাগলো। ঠিক আছে, সরিয়ে নিলাম, এবার বলো। আর একটা কথাও আমায় মিথ্যে বলার একদম চেষ্টা করবে না। যদি সেরকম কিছু বুঝতে পারি আর আস্ত রাখবো না তোমায়। বল, কি জানতে চাও? এক প্রশ্ন কতবার করবো? বললাম, আমার ছবি তোমাদের সাথে এলো কি করে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কে তুলেছে তুমি জানো না হয়তো। এটা তোমার বাবার তোলা ছবি। আমার বাবা? আমার বাবার সাথে কি সম্পর্ক ছিল তোমাদের? কি সম্পর্ক ছিল মানে? উনি স্বামী ছিলেন আমার। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন উনি আমায়। যখন ওনার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন, বাধ্য হয়ে নিজের সন্তানকে বাঁচাতে উনি বিয়ে করলেন আমায়। আর সেই সন্তান আর কেউ না, তুমি নিজে। যখন তোমার মা 7 মাসের গর্ভবতী, তখন একটা জটিল সমস্যার কারণে ডেলিভারি করা হয়েছিল তার। ডাক্তার অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি, তোমার মাকে বাঁচাতে পারেনি। এরপর তোমার বাবা আমাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসলেন, তোমায় হাতে তুলে দিলেন আমার হাতে। ওনার একটাই দাবি ছিল আমার কাছে, আমি যেন তোমাকে কখনো কষ্ট পেতে না দেই, মায়ের ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখি। আর তুমি তার সেই সামান্য চাওয়া সম্মান করতে পারলে না। না, আমার কথা মানো। আমি প্রথম মেনে নিয়েছিলাম তোমায়, নিজের মেয়ের মতোই তোমায় লালন পালন করতে থাকি। কিছুদিন পর হঠাৎ জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। এরপর আমার কোল আলো করে প্রজ্ঞা এলো। অদ্ভুত বিষয়, ভিন্ন মায়ের গর্ভে জন্ম নেওয়া সত্ত্বেও তোমাদের দুজনের চেহারা হুবহু একই রকমের। তার কারণ ছিল তোমাদের বাবা। মা আলাদা হলেও বাবা তো একজনই ছিল তোমাদের, তাই জিনগত কারণে তার থেকে একরকম চেহারা পেয়েছিলে তোমরা দুজন। আর হ্যাঁ, দুটো জন্মদাগ নিয়েই জন্ম হয়েছিল তোমাদের দুজনের। তোমার জন্মদাগটা ঘাড়ের দিকে ছিল, আর আমার মেয়েটা কানের ওপরে ছিল। দেখলে একটা কাটা দাগের মতো মনে হয়। যখন আমার কোলে প্রজ্ঞা এলো, আমার আর তোমার ভিতরে একটা অদৃশ্য দূরত্ব দেওয়াল সৃষ্টি হতে লাগলো। বিশ্বাস করো, আমি কখনো কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমায় সবসময় নিজের মেয়ের প্রতিদ্বন্দ্বী ভাবতাম আমি। যখন বাবা তোমাকে কোলে নিয়ে আদর করতো, সেটা দেখে ভীষণ রাগ হতো আমার। একটা অনিশ্চয়তার ভিতর দিন কাটতে লাগলো আমার। কিন্তু তোমার বাবার কারণে হাত পা বাঁধা ছিল না আমার। এর কিছু বছর পর তোমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। এরপর তোমার উপর আমার অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়ে যেতে লাগলো। আমি জানি সেগুলো এখন কিছুই মনে নেই তোমার। এরপর একদিন তোমার মামা তোমার প্রতি করা সকল অত্যাচারের কথা জেনে ফেলে, হাতে নাতে ধরে ফেলেন উনি আমায়। এরপর আমায় রাগবশত তোমার বাবার বাড়ি থেকে বের করে দিলেন। আমার সেই সময় বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমি তোমার মামার কথা না মানলে আমাকে জেলের ভাত খেতে হতো। আর তখন আমার মেয়ের কী হতো জানি না। প্রজ্ঞার কথা ভেবে সমস্ত সহায় সম্পত্তি বাসনা ছেড়ে দিয়ে চলে এলাম আমি। আমাদের সাথে আর কোনো যোগাযোগ রইল না তোমার।
এদিকে মামাই তোমার যত্নআত্তি করে বড় করে দিলেন। যখন জানতে দেননি আমার আর প্রজ্ঞার কথা, কারণ উনি চাননি আমাদের কোনো ছায়া পড়ুক তোমার উপর। তোমার মামা যতই আমাকে আলাদা করার চেষ্টা করুক না কেন, আমি কিন্তু সবসময় তোমার খোঁজ ঠিক রাখতাম, তোমাকে নিজের নজরের আওতায় বাইরে যাইতে দিইনি। সেসব না হয় বুঝলাম, কিন্তু আমার বিয়ের সময় তুমি আমার সাথে এত বড় একটা ষড়যন্ত্র কেন করলে বলো? একদিন আমাকে অবাক করে দিয়ে সৌগতের বাবা আমার বাড়িতে আসেন। তিনি আমার সাথে কথা বলেন, আমাকে আশ্বাস দেন প্রজ্ঞার বিয়ে তোমার হবু বরের সাথে করিয়ে দিবেন, আর তার ফলে তোমার ভাগ্যে নেমে আসবে অবর্ণনীয় দুঃখ আর কষ্ট। ওনার কথা শুনে পুরনো সকল প্রতিশোধ তখন যেন মাথা চড়া দিয়ে উঠলো আমার। ভাবলাম তোমাকে জব্দ করার, আমার মেয়েকে জিতিয়ে দেওয়ার এই তো সুযোগ। তাই সৌগতের বাবার কথায় রাজি হয়ে যাই আমি। আমি জানতাম উনি আসলে আমাকে চিনলেন কি করে, বা আমার বিষয়ে এত কিছু জানলেন কি করে। তখন নিজের মেয়ের জিদ আর তোমার সর্বনাশ দেখে ভেতরে এতটাই উত্তেজনা কাজ করেছিল, এত কিছু ভাবার সময় পাইনি। এরপর সমস্ত পরিকল্পনা অনুযায়ী বিয়ের দিন তোমাকে কিডন্যাপ করা হয়, আর তোমার জায়গায় বসিয়ে দেওয়া হলো আমার মেয়ে প্রজ্ঞাকে। অথচ বেচারা সৌহার্দ্য এর কিছুই জানতে পারল না। ও নিজেই অগোচরে আমার মেয়ের সাথে বিয়েটা করে নিল। জন্যও হলো মা বলে ডেকেছিলাম তোমায় আমি, সেই তুমি আমার এত বড় সর্বনাশ কী করে করলে? প্রজ্ঞার মাকে উদ্দেশ্য করে বলল চেষ্টা, আমি যা করেছি নিজের মেয়ের ভালোর জন্য করেছি। ও সুখের জন্য তোমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছি আমি। ভালোর জন্য, সুখের জন্য? কিসের ভালো করলে তুমি নিজের মেয়ের? কেউ এসে তার ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব দিল, সেটা এরকম ছলনার আশ্রয় নিয়ে, আর তুমি কি না তার কথা মেনে নিলে? আমি জানি না আমি কী ভেবে ওনার কথায় রাজি হয়ে গেছিলাম আমি, কিন্তু নিজের মেয়ে সুখী করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। না, মিথ্যে বলছো তুমি। শুধু শুধু নিজের মেয়ের সুখের জন্য আমাকে দুঃখ কষ্ট দেবার পৈশাচিক আনন্দ তোমার বিবেক বুদ্ধির লোপ পাইয়ে দিয়েছিল, তাই এত বড় একটা অন্যায় করলে। আর সুখ, কিসের সুখ তুমি জানো? তুমি নিজের অজান্তে নিজের মেয়ের কত বড় সর্বনাশ করে দিয়েছো। সর্বনাশ? কিসের সর্বনাশ করেছি? দেখো, তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি সৌহার্দ্যের বাবার কথা বলছি। তুমি নিশ্চয় জানো না ওই লোকটা মুখ্য উদ্দেশ্য কী। কী ভেবেছো উনি সেদিন এমনি এমনি তোমার মেয়েকে ছেলের বউ করে নিয়েছিল? ওনার উদ্দেশ্য কখনোই নিজের ছেলে বা তোমার মেয়ের ভালো করা ছিল না। তাহলে কি ছিল তার উদ্দেশ্য? খুন। নিজের ছেলেকে খুন করার একমাত্র উদ্দেশ্য তার। তোমার মেয়ে অর্থাৎ প্রজ্ঞা সৌহার্দ্যের সাথে বিয়ে করানো ওনার ষড়যন্ত্রের একটা অংশ ছিল, আর কিছুই না। এতে শুধু ওনার নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই ছিল না। শ্রেষ্ঠার মুখে খুনের কথা শুনে ঘাবড়ে গেল প্রজ্ঞার মা। খুন? এসব কি বলছো তুমি? আর উনি ওনার নিজের ছেলেকে খুন করতে যাবেন? তোমার কথা বিশ্বাস করতে পারছি না আমি। হ্যাঁ, এটাই সত্যি, আর তার প্রমাণ আমি নিজেই। উনি এতদিন আমাকে ব্যবহার করছে নিজের ছেলের সর্বনাশের জন্য। ভাগ্যিস সেই জঘন্য পাপটা করার আগে এই বুড়োর আসল রূপ চলে আসে আমার সামনে, নয়তো অনেক বড় অনর্থ হয়ে যেত। তোমার কথা শুনে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ওই লোকটা এতটা মারাত্মক সত্যি আগে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। তা না হলে নিজের সন্তানকে কেউ খুন করার কথা ভাবতে পারে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, আমার মেয়ে কোথায়? ও ভালো আছে তো? নিজের মেয়ের জন্য খুব চিন্তা, তাই না? প্রজ্ঞার মা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। কী হলো, কথা বলছো না কেন? আমি জানি মেয়ের জন্য অনেক চিন্তা তোমার। ভেবো না, সে সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। এই যে তুমি রয়েছো এখানে, তোমার মেয়ে আমায় মেয়েকে বন্দি করে রেখেছো, তাই না? দেখো, আমি তো সব স্বীকার করে নিয়েছি। আর কি জানবার আছে আমার থেকে তোমার? দয়া করে ছেড়ে দাও। তোমাকে বন্দি করে ফেলে রাখার কোনো উদ্দেশ্য নেই আমার। সম্পর্ক অমর্যাদা তুমি করতে পারো, কিন্তু আমি জেমিনা রহমানের মেয়ে। যে আমার সম্পর্কে আমার মামি হলো মায়ের থেকে কোনো অংশে কম নয়। আমাকে সে এমন কোনো শিক্ষা দেয়নি যার কাছে মানুষ আঘাত করতে সাহায্য করে। তুমি আমার নিজের মেয়ে নাই ভাবতে পারো, কিন্তু তাই বলে তুমি আমার বাবার স্ত্রী, এটা অস্বীকার করতে পারি না আমি। আমায় ক্ষমা করে দে মা। আমি জানি তোর সাথে যা করেছি আমি তার সামনে পৃথিবীর কোনো ক্ষমাই পর্যাপ্ত নয়, কিন্তু এছাড়া আর কি উপায় আছে আমায় কাছে? তুই বল, কি করলে আমায় ক্ষমা করে দিবি তুই? অশ্রুসিক্ত নয়নি, আমি তোমায় ক্ষমা করার কেউ না। তাছাড়া শুধু ক্ষমার লোভে মানুষকে কখনোই পরিশুদ্ধ করা যায় না। পরিশুদ্ধ করে তার অন্তর পরিবর্তন, তার অনুতপ্ত উপলব্ধি। যে অন্যায় করেছো জীবনের সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করো, তার পুনরাবৃত্তি হবে না আর কখনোই না। সেটা হবে তোমার তরফ থেকে তোমার আসল ক্ষমা। এবার চলো। কোথায় যাবো আমি? নিজের মেয়ের কাছে। তোমাকে মুক্ত করতে হবে না তোমায়? কিন্তু কোনো কিন্তু না। তবে এখানে শেষ নয়, আমাদের আরও একটা বড় কাজ
বাকি এখনও। সেটা হলো সৌগতদের বাবার পর্দা ফাঁস করা, ওনার সকল রহস্য খুঁজে বের করা। ঠিক কোন কারণে নিজের ছেলেকে খুন করতে চাইছিল তিনি, সেটা জানতে হবে আমাদের। ওনার এই ভালো মানুষের আড়ালে চালানো ষড়যন্ত্র আর বেশি দিন চলতে যাওয়া যাবে না। আমি এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে মা, চল। আর আমি কথা দিচ্ছি তোকে যথাসাধ্য সাহায্য করবো আমি। ওই লোকটার একটা শাস্তি হোক আমি চাই। যথেষ্ট খেলা নিয়েছে আমাদের সকলকে নিয়ে। এবার ওর মুখোশ টেনে খুলে ফেলার সময়। শেষটা বুঝতে পারে প্রজ্ঞার মায়ের সত্যি বদল ঘটেছে। নিজের কৃতকর্মের জন্য সে যথেষ্ট অনুতপ্ত। এরপর শেষটার তার সকল বাঁধন খুলে দিল। একটু পর দুজন মিলে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমার বাড়িতে প্রজ্ঞার সামনে বসে আছি আমি। ওর সামনে শেষটা রেখে যাওয়া খাবারগুলো এখনও পড়ে আছে, এখনও মুখে তুলে নেই। আমি প্রজ্ঞাকে নিজের বাবার সকল ষড়যন্ত্রের কথা খুলে বলি। সে যে আমাকে খুন করার জন্য উদ্বিগ হয়ে আছে এটা শুনে বেশ অবাক হলো প্রজ্ঞা। অবশ্য সেদিনও একটা ভুল করেছিল আমার সাথে, আর এই কাজটা অনেকটা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার জন্যই হয়েছিল। প্রজ্ঞা এখন নিজের সমস্ত কৃতকর্মের জন্য অনুতপ্ত। সে সত্যিই চায়, ক্ষতি কখনো করতে চায় না, শুধুমাত্র সংসার করতে চেয়েছিল আমার সাথে। তবে শেষটার সাথে যা করেছে তার জন্য হয়তো কখনো ক্ষমা করতে পারবো না ওকে। এর উপযুক্ত শাস্তি ওকে আমি দেব, তবে সেটা এখন নয়। কী হলো, এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে, খেয়ে নাও কিছু। প্রজ্ঞাকে উদ্দেশ্য করে আমি বলি, খাবো না কিছু, আর আমি তো মরে যেতে চাই। এই অভিশপ্ত জীবন নিয়ে আর কি করব। নাটক করো না আমার সামনে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি নাটক করি বলে মনে হচ্ছে তোমার? তো কি মনে হবে? তোমার আপাতমস্তক নাটক আর ছলনায় পরিপূর্ণ। আমার ভাবতে ঘৃণা লাগছে তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছি আমি। কিভাবে পারলে এটা আমার সাথে? কেন এক কথা বারবার বলে কি আনন্দ পাচ্ছ তুমি? আমায় বলবে? এর থেকে বরং তুমি মেরে ফেলো আমায় তুমি। বা, এত সুন্দর পুরো সিনেমা দেখছি এতক্ষণ, তাও ছিল নাটকের পর্যায়ে। আমায় ছাড়বে না তাই তো? ছাড়বো না তো বলিনি, তবে তোমায় এখানে বন্দি করেছে, তোমাকে মুক্ত করার কাজটাও তো তার হওয়া উচিত তাই না? আমি শুধু পাহারা দিচ্ছি। চেষ্টার কথা বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা যদি সন্দেহ করে ওকে বা ধরে ফেলে আমি নই, তখন কি হবে? কেন তোমায় খুব চিন্তা হচ্ছে বুঝি ওর জন্য? এতই দরদ আগে কোথায় ছিল? বলো বলো, যত খুশি বলে নাও আমায়। কিন্তু আমার সত্যি ওর জন্য চিন্তা হচ্ছে। এটা তুমি বিশ্বাস না করলেও আমার চিন্তা পাল্টে যাবে না। ভাট কম বকো, যা দিয়েছি খেয়ে উদ্ধার করো। তোমায় মেরে জেলে যেতে চাই না আমি। তুমি যতক্ষণ আমায় ক্ষমা করবে না, আমার বিশ্বাস না করবে, কিছু খাবো না আমি। না খেয়ে মরে যাব দরকার হলে। আবার নতুন নাটক? ক্লান্ত হয়ে যাচ্ছে তোমার নাটক দেখতে দেখতে। আরে করে নাও এখন, অপমান ছাড়া আর কিছু জুটবে না আমার ভাগ্যে, আমি জানি। আমি তখন কিছু বলতে যাব, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। নিশ্চয় চেষ্টা এসেছে। ও এই সময় ছাড়া আর কেউ আসার কথা নয়। স্টোর রুমের দরজা করে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। তারপর দরজা খুলতেই দেখি সামনে বাবা দাঁড়িয়েছে। বাবাকে এই সময় বাড়িতে থেকে প্রচণ্ড ভয় হতে লাগলো আমার। এই সময়ে ওনার বাড়িতে আসাটা মোটেও ঠিক হলো না। এখন নকল চেষ্টা অর্থাৎ প্রজ্ঞাকে বাড়িতে বন্দি অবস্থায় রেখে ফেললে কি হবে, সেই ভয়ে হাত পা কাঁপছে আমার। কী হলো, আমাকে দেখে যেন ভয় পেয়ে গেলে? কী ব্যাপার? ভয় পাবো না কেন? কী যে বলো, ভেতরে আসো। শেষটা ফিরকে প্রজ্ঞা কিছু বলে গেছে? না, কিছু বলে যায়নি ও। আমাদের কথা শেষ হতে না হতে উপরের রুম থেকে একটা চিৎকার ভেসে আসে। আমি বেশ বুঝতে পারলাম কণ্ঠস্বরটা প্রজ্ঞার, আর কারো না। বদমাইশ মেয়েটা ঠিক একটা অঘটন ঘটিয়েছিল। এদিকে বাবা হকচকিয়ে উঠলেন শব্দটা শুনে। কী হলো? উপরের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো কার? আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন বাবা। কী হলো, উপরের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো কার? কী যে বলো না, কার চিৎকারের আওয়াজ আসবে উপর থেকে? এই বাড়িতে আমি আর তুমি ছাড়া কে আছে? কিন্তু আমি যে স্পষ্ট শুনতে পেলাম। আরে তুমি ভুল শুনছো, না মনের ভুল, হয়তো বুঝতে ভুল হয়েছে। কি বলছিস তুই? শব্দটা হয়তো পাশের বিল্ডিং থেকে এসেছে। সেরকম কিছু কি হতে পারে? হ্যাঁ ঠিক বলছিস, তাও হতে পারে। আচ্ছা যাক সে কথা, এখন চলি ফ্রেশ হয়ে আসি একটু। ঠিক আছে বাবা। এই সময় বাড়িতে চলে আসায় বিশাল ঝামেলায় পড়ে গেলাম। একবার স্টোর রুমে নকল শেষটাকে বন্দি অবস্থায় দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। জানি না তখন আমি কি করে সামাল দেব। এই ভেবে সোফার উপর বসে পড়লাম আমি। না, একবার উপরে যেতে হবে, তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে কাটিয়ে নিয়েছি নিজেকে। কিন্তু বারবার তো আর আমার এক অজুহাত শুনবে না কেউ। ভুলটা আমারই। ওর মুখটা বেঁধে রেখে আসলে এই ফালতু টেনশন বই বেড়াতে হতো না। উপরে গিয়ে তাই করতে হবে, যাতে আর ঝামেলা করতে না পারে। তাই ভেবে সোফা ছেড়ে উঠে পড়ি আমি। উঠে দাঁড়াতে দেখি বাবা
পা টিপে টিপে এগিয়ে আসছে আমার দিকে। উনি হয়তো ভাবতে পারেনি আমি দেখে ফেলবো তাকে। তার ডান হাতটা পেছনে লুকানো। আমি দিকে অপলক দৃষ্টিতে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি তার এই আচরণে বেশ ভীতিও সন্ত্রত হয়ে পড়ি। এর মতিগতি বুঝতে পারলাম না। বাবা কি কিছু বলবে? কি হলো? কোনো কথা বলছে না কেন? কিছু তো বলো। আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে আমার নিকটে চলে আসলো সে। ওনার এই আচরণে পুরোপুরি হতভম্ব হয়ে গেছি আমি। পেছন থেকে যে নিজের হাতটা বের করে আনলো এক পর্যায়ে। তার হাতে একটা লোহার রড। আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে রডটা দিয়ে সজোরে আমার মাথায় একটা আঘাত করলো। আঘাত করে মেঝেতে ফেলে দিল আমায়। যদিও তখন আর কিছু ভাবার পরিস্থিতি নেই, তবে এটুকু বুঝতে পারছি বাবা নিশ্চয় নকল শেষটাকে দেখে ফেলেছে, আর ওই হয়তো সবটা জানিয়েছে তাকে। এই লোহার রডটা স্টোর রুম ছাড়া আর কোথাও পাওয়ার কথা না। তার মানে আমার ধারণা সত্যি। চারপাশটা অন্ধকার হয়ে লাগলো। আমি বুঝতে পারলাম জ্ঞান হারাতে চলছি আমি। এরপর আর কিছু মনে নেই। চোখ মেলে দেখতে পাই স্টোর রুমে হাত পা বন্দি হয়ে আছি। নকল শেষটা রুমে নেই, শুধু আমি একা। মেয়েটা আবারও ধোকা দিল আমায়। ওকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। যদিও সামান্যতম পরিবর্তন আসতো ওর ভাবনায়, আমার সাথে কিছু তো এটা করতে পারতো না। টের পেলাম কেউ আসছে রুমের দিকে। একটু পরে দেখলাম সে আর কেউ নেই। বাবা এসে আমার সামনে একটা চেয়ারে বসলো। তার হাতে একটা পিস্তলটা পকেট থেকে বের করে আমার সামনের টেবিলের উপরে রাখলো। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, কী খবর মিস্টার সৌহার্দ্য? তার মানে জ্ঞান ফিরছে? তুমি আমার বাবা হয়ে এটা করতে পারলে আমার সাথে? এত বড় প্রতারণা কী করে করলে আমার সাথে? প্রতারণা? কিসের প্রতারণা করেছি আমি? আবার জিজ্ঞাসা করছে কিসের প্রতারণা? তুমি পিতা হয়ে এভাবে নিজের সন্তানের পেছন থেকে ছুরি বসিয়ে দিল? কোনো বাবা এত বড় একটা জঘন্য কাজ কী করে করতে পারে ছেলের সাথে? আমি সত্যিই ভেবে পাচ্ছি না। একদম ঠিক বলছো। কোনো বাবা তার ছেলের সাথে এমন কাজ করতেই পারে না। আর আমি তো... তুমি কী হলো? থেমে গেলে কেন বাবা? এই থামো তো। বারবার কাকে বাবা বলছো? তোমার মুখ থেকে এই ডাকটা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে আমি। তুমি নিজের ছেলেকে খুন করতে চাইতে পারো, কিন্তু তাই বলে আমি তো আর আমাদের সম্পর্কটা অস্বীকার করতে পারি না। কে তোমার বাবা, কে ছেলে? যদি সম্পর্ক এতটাই গুরুত্ব তোমার কাছে, তবে শুনে রাখো না, আমি তোমার বাবা না, তুমি আমার ছেলে। আমার ছেলে একটাই, আর সে হলো মিছিল, আর কেউ নেই। বাবার কথা শুনে রীতিমতো চমকে গেলাম আমি। কি বলছো তুমি এগুলো? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, সে কারণে এগুলো বলছো, তাই না? যারা ঘৃণার বস্তু তাদেরকে কেবল ঘৃণা করা যায়। আমার মনে তোমার জন্য ঘৃণা ছাড়া আর কোনো কিছুর স্থান নেই, না কোনো দিন ছিল। আর আমি কোনো মিথ্যে বলছি না তোমায়। তোমার বাবা আমি নই। কী বলতে চাও খুলে বলো আমায়। আর আমার প্রতি এত কিসের ঘৃণা তোমার, সেটাও বলো। শুনতে চাও তোমার প্রতি কিসের ঘৃণা আমার? সেটা জানতে পারলে দেখে তোমার নিজেরই হয়তো লজ্জা আর ঘৃণায় মরে যেতে ইচ্ছে করবে। অবশ্য এমনিতেও তোমায় আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখবো না আমি। মরার আগে শেষ ইচ্ছেটা পূরণ করে দিই। হ্যাঁ বলো, আমি জানতে চাই। তুমি আমায় মারতে চাও তো মেরে ফেলো, কিন্তু তার আগে আমাকে বলো আমার উপর কিসের এত রাগ? কেন খুন করতে চাও আমায় তুমি? এই প্রশ্নের উত্তর না জেনে মরেও শান্তি পাবো না আমি। কী অন্যায় করেছি আমি তোমার সাথে, যার কারণে এমন নিষ্ঠুর আচরণ করছো? অন্যায় তুমি করো নাই, অন্যায় করেছে তোমার নষ্টা মা আর তার পরিবার। মুখ সামলে কথা বলো। তুমি আমার মৃত মায়ের ওপরে এত বড় একটা আরোপ দিচ্ছ কোন সাহসে? তুমি কি বললে? যে মহিলা বিয়ের আগে কোনো পরপুরুষের সন্তান গর্ভধারণ করে সে নষ্টা, না তো কে নষ্টা? আমার প্রশ্নের উত্তর তুমি। কি বলছো তুমি এগুলা? আমার মা এমন কাজ করতে পারে আমি মরে গেলেও বিশ্বাস করি না। তোমার কথা নিজের দোষ ঢাকার জন্য আমার মৃত মাকে অপবাদ দিচ্ছ তুমি। আর সে তো শুধু আমার মা নয়, তোমারও স্ত্রী সে। অবশ্য তোমার মতো মানুষের পক্ষে সব সম্ভব, এটুকু বুঝে গেছি আমি। তুমি যা বোঝার বুঝে নাও, কিন্তু তাই বলে সত্যিটা পাল্টে যাবে না। সত্যি? কিসের সত্যি? যখন তোমার মায়ের সাথে বিয়ে হয় তুমি তার গর্ভে পালিত হচ্ছ। তার ঠিক 4 মাসের অন্তঃসত্ত্বা তোমার মা। আমি এখনও জানি না তোমার কথা কতটুকু সত্যি। যদি ভুলেও তাই হয়ে থাকে, তবে আমার আসল বাবা কে হলো? কার ঔরসে জন্ম হয়েছিল আমার? কার ঔরসে জন্ম হয়েছে? হা হা। এই বলে বাবা হো হো করে হাসতে লাগলো। কী হলো, হাসছো কেন? হা হা। সেটা তো নিজেও জানি না আমি। শুধু আমি জানি পৃথিবীতে কেউ না জানে তোমার আসল বাবাকে। এমনি কি তোমার মাও না? মানে? মানে কি? নিজের কানকে বিশ্বাস করতে পারবে না? তুমি তো একেবারে বিশ্বাস করো না আমায়। বলো। মানে হলো এটা, তোমার জন্ম সাধারণভাবে হয়নি, কারণ ধর্ষণের ফলে জন্মেছো তুমি। তোমার মায়ের উপর একদল পশু হামলা চালায়। সেই নরপশুদের ভেতরে থেকে কারো একজনের অংশ থেকে যায় তোমার কুমারী মায়ের ভেতরে, আর
আজ সেই অংশটা আর কেউ নেই, তুমি নিজেই, যার না আছে কোনো পরিচয়, কোনো ধর্ম, কোনো বংশ। তবে বুঝে নাও কে তুমি। তুমি তো কোনো মানুষের পর্যায়ে পড়ো না। আর রাস্তার পশু আর তোমার ভিতরে কী তফাৎ আছে একটু বলবে আমায়? এখন জিজ্ঞাসা করবে কেন ঘৃণা করি তোমায় আমি? বাবার কথাগুলো লোহার শেলের মতো বাজছে আমার বুকে। মনে হচ্ছে এই শেলের আঘাত বুকটাকে রক্তাক্ত করে দিচ্ছে আমায়। জীবনে এই পর্যায়ে এসে এত বড় একটা তিক্ত সত্যের মুখোমুখি হব কখনো ভাবতে পারিনি। সিক্ত চোখে আবারও বাবাকে প্রশ্ন করি, আমার মায়ের এত বড় সর্বনাশ হলো কী করে? কি ঘটেছিল সেই দিন তার সাথে, বলো আমায়। আজ থেকে 28 বছর আগে তোমার মা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। আর্থিক অবস্থার দিক দিয়ে তার পরিবার খুব একটা সচ্ছল ছিল না, তাই বাধ্য হয়ে এই পেশা বেছে নিয়েছিল তোমার মা। অফিস থেকে ফিরতে অনেক দিন বেশ রাত হতো, কখনো 9টা, কখনো 10টা। তো একদিন রাত 8:30টার দিকে অফিস থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে সে। সেদিন আবহাওয়াটা বেশ প্রতিকূল ছিল, ভারী বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস বয়ে চলছে ক্রমাগত। এই সময় গাড়ি পাওয়া মুশকিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো তোমার মা, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এরপর সে নিরুপায় হয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল। বেশ কিছু পথ অতিক্রম করার পরে তার মনে আশার আলো সঞ্চার করে এক টেস্কি এসে উপস্থিত হলো। তোমার মা দেখতে পায় ভেতরে 2-3 ভদ্রমহিলা বোরকা পরে বসে আছে। পুরুষ বলতে ড্রাইভার একজন। বিষয়টি বেশ ইতিবাচক মনে হলো তার কাছে। তারপর ট্যাক্সি চেপে নিজের বাসার উদ্দেশ্যে ছুটে চলল। কিন্তু দুর্ভাগ্য, তোমার মা নিজেও জানতো না সেদিন যেচে নিজের কত বড় সর্বনাশ ডেকে এনেছিল। তোমার মা এক পর্যায়ে বুঝতে পারল বোরখা পরা মহিলারা বাস্তবে কতগুলো পুরুষ, যারা এলাকায় এক প্রকার ছদ্মবেশে নিয়ে আছে। বাইরে ঝড় বৃষ্টি, তার ভেতরে নিজের এতগুলো পুরুষের মাঝে একটা আটকে যাওয়া, একলা দেখে ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। সে চেষ্টা করে গাড়ি থেকে নেমে যাওয়ার, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না। একজন লোক তোমার মাকে টান দিয়ে নিজের উপর ফেলে দিল। কী অসভ্যতা হচ্ছে, ছাড়ুন বলছি আমায়। ড্রাইভার, তুমি কি দেখতে পাচ্ছ না এসব? গাড়ি থামাও। কথা না শুনলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবি? তোর চিৎকার কে শুনবে এত রাতে? না, তোমরা এটা করতে পারো না আমার সাথে। আমি কোনো রকমে একটা চাকরি করি, বাবার সংসার চালাই, ভদ্রঘরের মেয়ে আমি। দয়া করে আমার ইজ্জত নষ্ট করো না, তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও। আর কত কাল বাবার সংসার খাটবি? এবার না হয় আমাদের জন্য একটু খাট, নে খুশি কর আমাদেরকে। না, আমি এসব করতে পারবো না, মরে গেলেও পারবো না। তুই পারবি না, কিন্তু আমরাও তো পারবো। চল, তোকে কিছু করতে হবে না, যা করার আমরা করি। তোমরা মা গুন্ডাগুলোকে নোংরা কথা সহ্য করতে না পারে ঠাস করে চর বসিয়ে দিল একজনে গেলে। এতে ওরা আরও বেশি ক্ষেপে যায় আর হিংস্র হয়ে ওঠে। তারপর যা হওয়ার তাই হয়েছে। চলন্ত গাড়িতে বসে তোমার মা সেদিন কতগুলো গুন্ডাদের হাতে ধর্ষণ হয়। গাড়ির ড্রাইভার ওদের দলেরই ছিল, তার হাত থেকে ছাড় পায়নি তোমার মা। আর তুমি সেদিনের সেই গুন্ডাগুলোর ভেতরে কারো পাপের ফল। হয়তো সেই ড্রাইভারের, নয়তো যাকে চর মেরেছিল তোমার মা, নয়তো অন্য কারো। কথাগুলো শুনছি আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আমার। যে ছেলেকে নিজের কানে নিজের মায়ের ধর্ষণের গল্প শুনতে হয়, জানি না কোন পাপ করেছিল যার জন্য সৃষ্টিকর্তা এত বড় শাস্তি দিচ্ছেন আমায়। তবে যাই ঘটুক না কেন, আমার মৃত মায়ের উপর থেকে এতটুকু সম্মান ও শ্রদ্ধাবোধ কমে যায়নি আমার। বিপরীতে এখন আমার আফসোস হচ্ছে তার এত বড় ত্যাগের উপযুক্ত মর্যাদা দিতে পারিনি আমি তাকে। তার আগেই মা চলে গেছেন। তথাকথিত আমার বাবা বলে ডাকা লোকটাকে উদ্দেশ্য করে বলি, তুমি এত সুন্দরভাবে আমার সাথে মায়ের সাথে ঘটা অন্যায়ের বর্ণনা করলে আমার কাছে, আবার তাকে নষ্টা বলছো কোন মুখে? বিবেক বুদ্ধি কি সব বিসর্জন দিয়ে ফেলেছ? আর তুমি সব কিছু জেনেও কেন বিয়ে করতে গেলে আমার মাকে? যদিও তোমার চোখে এতটাই খারাপ সে। না, আমি তো প্রথমে কিছুই জানতাম না। হ্যাঁ, তবে আমার বুড়ো বাপ আর মা ঠিকই জানতো। ওরা বাধ্য করলো আমায় বিয়েটা করতে। তখন তাদের কথা পালন করা ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। কোনো উপায় ছিল না। যখন আমার মাকে মন থেকে মেনে নিতেই পারোনি, পালিয়ে গেলে না কেন তুমি? পালিয়ে কোথায় যেতাম আমি পালিয়ে গেলে না খেয়ে মরতে হতো আমায়। বাবার সম্পত্তির কানাকড়েই জুটত না ভাগ্যে, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। আর ঠিক সেদিনে মনে মনে শপথ নিয়েছিলাম তুমি জন্মানোর পরে শেষ করে দিব, যাতে তোমার ওই নোংরা দূষিত মুখ রোজ রোজ দেখতে না হয় আমাকে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি বহুবার সুযোগ পেয়েও তোমার কোনো ক্ষতি করতে পারিনি। বারবার আমার হাত ফসকে বেরিয়ে গেছো তুমি। তোমায় মারতে না পারার যন্ত্রণা রোজ তাড়িয়ে বেড়াতাম আমায়। রাতে ঘুমানো পারতাম না, কখন তোমার লাশটা নিজের চোখে সামনে দেখতে পাবো আমি। আমার মাকে তুমি মেরেছো, তাই না? আমি এবার বুঝতে পেরেছি আমার মায়ের মৃত্যুর পেছনে নিশ্চয় তোমার হাত আছে। না, আমি কাউকে কিছু করিনি। মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে মারতে পারো, সেটা নিজের মুখে স্বীকার করছো। আমার মাকে তুমি মেরেছো। তোমার মতো জানোয়ারের পক্ষে সব সম্ভব। পৃথিবীর সব থেকে জঘন্য কাজটা
তোমার পক্ষে সম্ভব। এই গল্পের বললাম না আমি কিছু করিনি, তোমার মাকে মানিনি আমি। এমনিতে তোমার একটু পরে মেরেই ফেলবো, আমার বন্দুকের গুলি তোমার বুক ঝাঁঝরা করবে। তোমায় মিথ্যে বলবো না আমি। কিসের ভয়? তাছাড়া এত কেন জানতে চাইছো তুমি? তুমি জিজ্ঞাসা করলে আমি তো সব গড়গড় করে বলে দিব না তোমায়? আমি মনে মনে ভাবছি, সত্যি তো, যে আমাকে একটু পরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, সে নিজের সমস্ত কৃতকর্মের কথা স্বীকার করলো নিজের মুখে। মাকে খুন করলে সেটা বলতে সমস্যা কোথায়? তবে কি মায়ের খুন অন্য কারো হাতে হয়েছে? সেদিনও আমার একটা মেয়ের সাথে ধস্তাধস্তি হয়েছিল আমার, কিন্তু তাকে তো আমি সরাসরি মাকে খুন করতে দেখিনি। সে আমার মায়ের খুনি এটা ধারণা মাত্র। তবে কি এটা হতে পারে মায়ের খুন নকল চেষ্টার কাজ, যার কানের দুল পেয়েছিলাম আমি? কিন্তু ও তো আমার মাকে কেন মারতে চেয়েছিল? শুধু নকল চেষ্টাও নয়, মাকে যদি সেই লোকটা খুন না করে তবে অন্য কেউ খুন করে থাকে, তবে তার আসল কারণটা কি? আমার মায়ের সাথে কি যোগাযোগ তার? কী এত ভাবছি এখন, আর এত ভেবে কি হবে? আমার হাতটা যে বড্ড নিষ্পিস করছে, যে চাইছে কখন আমি পিস্তলটা তুলে তোমার মাথা বরাবর শেষ গুলিটা চালিয়ে দিই। আজ যখন সব জেনেই গেছো তুমি, আর কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না তোমায়। তুমি আমায় অনেক আগেই মেরে দিয়েছো, তোমার এই গুলি আর কি মারবে আমায়? মরতে ভয় পাই না আমি, তবে একটাই আফসোস রয়ে গেল, মায়ের খুনিকে জানতে পারলাম না। জানো তো, এক জীবনে সব ইচ্ছে পূরণ হয় না মানুষের। শুভ কাজে আর দেরি না করতে চাই। গুড বাই মাই সন। এই বলে আমার মাথা বরাবর পিস্তল তাক করলো। আমার নিজের মৃত্যুকে যেন সাক্ষাৎ থেকে দর্শন করতে পারছি। চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কারণ আমি ভালো করে জানি আজ এই নরপশুর থেকে রক্ষা নেই আজ আমার। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার তথাকথিত বাবা চিৎকার করে মাটিতে লুকিয়ে পড়ল। আমি লক্ষ্য করলাম তার বাহুতে একটা ছুরি বিঁধেছে। স্টোর রুমের দরজায় সামনে দাঁড়িয়ে চেষ্টা আর নকল চেষ্টার মা, সাথে নকল চেষ্টাও আছে। তবে ছুরিটা কার হাতে এসে থেকে ছুটে এসেছে বুঝতে পারছি না আমি। তোমার সমস্ত খেলা শেষ, আজ তোমায় নিজের হাতে শেষ করে ফেলবে আমি। এই বলে নকল চেষ্টা বাবার দিকে এগিয়ে এলো। চেষ্টা ওকে পেছন থেকে বাধা দেয়, না প্রজ্ঞা, ওকে কিছুই করবে না তুমি, যা ব্যবস্থা করার আইন করবে, আমরা আইন হাতে তুলে নিতে পারি না। প্রজ্ঞা চেষ্টার কথায় কিছুতেই শান্ত হলো না। এদিকে চেষ্টা আমার দিকে এগিয়ে আসলো, তারপর আমার বাঁধন খুলে দেয়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কথা চিন্তা করো না। না, ও ও ঠিক নেই। দেখো শয়তানটা ওর মাথায় কী অবস্থা করছে, রক্তের দাগ এখনও শুকায়নি। আমাকে উদ্দেশ্য করে প্রজ্ঞার বক্তব্য। আমি প্রজ্ঞাকে উদ্দেশ্য করবি? থামো থামো, 1 মিনিট। তোমাকে তো আটকে রেখেছিলাম এই ঘরে, তারপর তুমি একটা সিনকেট করে ফাঁসিয়ে দিলে আমায়, আবার এখন এসে নাটক করছো। আর তোমাকে এখান থেকে মুক্ত করলো কে? না সৌগত, তুমি ভুল ভাবছো। আসলে প্রজ্ঞা বাইরে দিয়ে ফোন করে আমাদেরকে এখানে যত দ্রুত সম্ভব এখানে চলে আসি, আর আসল কার্পিটকে হাতে নাতে ধরে ফেলতে পারি। চেষ্টা সে বুঝলাম, কিন্তু এখান থেকে ওকে মুক্ত করলো কে? আগে সেটা বল। যখন তোমার বাবা স্টোররুমে ঢুকে পড়ে আমাকে দেখে বেশ অবাক হয়ে যায়। আমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতিতে বিনিময়ে সে আমায় ছেড়ে দেয়। আমি জানতাম আজ অনেক বড় অনর্থ ঘটবে তোমার সাথে, তাই এই বুড়োর সাথে নাটক করে বাইরে গেলাম। কিন্তু ও নিজেও জানতো না ওর জব নিয়ে ফিরবো আমি এই বাড়িতে। প্রজ্ঞা, একদম ভালো করলে না এটা আমার সাথে। আমাকে ধোকা দেবার শাস্তি সবাই পাবে, একে একে সবাইকে শাস্তি দেবো আমি। মেঝে থেকে নিজের মাথা তুলে বাবা বলতে লাগলো, একদম চুপ তুমি। তোমার এতটুকু ভয় হচ্ছে না আমাদের সবাইকে একসাথে দেখে? তোমার নিজের চোখের সামনে যাদের সবাইকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে তুমি, আমাদের সবাইকে ঠকিয়ে তুমি শুধু নিজেদের স্বার্থে, আজ তো নিস্তার নেই তোমার। দেখো কি করি তোমার সাথে। শেষটা বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমি দেখতেই পাচ্ছি শেষটার চোখে আগুন। শুধু শেষটা নয়, প্রজ্ঞার চোখেও রয়ে গেছে আগুনের লাভা বেরিয়ে আসবে। সত্যি তো, আমার কথা বাদেই দিলাম। ওদের দুজনের জীবন নষ্ট করেছে এই একটা লোক। পৃথিবীতে মানুষ সব কিছুর সাথে আপোষ করতে পারে, তবে নিজের সাথে নেয়। শেষটা আর প্রজ্ঞাকে দেখে মনে হচ্ছে ওরা বাবাকে গিলে খাবে। প্রজ্ঞার মা পাশে দাঁড়িয়েছে, তার মুখে কোনো কথা নেই। তোমরা আমার কিছুই করতে পারবে না, আর আজকে যেটা সবাই মিলে করলে আমার সাথে, এর ফল ভোগ করতে হবে তোমাদের। আগে নিজেকে তো বাঁচাও, তারপর আমাদের কথা ভেবো। এমন অবস্থা করব তোমাদের সারা জীবন জেলে পচে মরেও শাস্তি শেষ হবে না। তুমি নিজেও জানো না কত অপরাধ করেছো, এর শাস্তি কী হতে পারে ধারণা আছে তোমার? চেষ্টার কথা বাবা চুপ করে রইল, কারণ এই মুহূর্তে বলার মতো কিছুই ছিল না। আমি তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। নিজের দুর্বলতা থাকলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে সবাইকে, আর কিছু না। এত কিছুর পরেও লোকটা এতটুকু শুধরালো না, এটাই আফসোস। যে অপরাধ করেছে তার ভিতরে অনুশোচনাবোধের জন্ম না হয় আমরা কি করতে পারি? আর আইন বা কী করবে?
এরপর বাসায় পুলিশ ডাকা হলো। আমাকে বন্দি করে খুনের চেষ্টার অপরাধে পুলিশ গ্রেপ্তার করলো তাকে। তবে শুধু এটাই তার অপরাধ নয়, একটা মেয়েকে পরিচিতভাবে অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া আইনের চোখে জঘন্যতম অপরাধ। এর বিচার হবে বাবার, সব অপরাধের বিচার হবে, যা শুধু এখন সময়ের অপেক্ষা। এরপর 2 দিন পরে, তখন বিকেলবেলা, আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি মাথার উপর থেকে ধকধকে বক্সারি উড়ে যাচ্ছে। কতগুলো শৃঙ্খলবদ্ধ ওদের সবার, যে যার জায়গায় স্থির করে উড়ে যাচ্ছে। দেখলে মন জুড়িয়ে যায়। পৃথিবীতে মানুষ নামক প্রাণী বোধহয় ন্যায় আর শৃঙ্খলবোধের বড্ড অভাব। আমার তথাকথিত বাবা জেলে তার কৃতকর্মের শাস্তি ভোগ করছে। বাবার সমস্ত রহস্য আমার কাছে জলের মতো পরিষ্কার। এবার মায়ের খুনি রহস্য ভেদ করার অপেক্ষা। জানি না কখন আর কবে থেকে সেই সত্যি আমার সামনে আসবে। মায়ের মৃত্যু বাবাকে কোনো হাত আছে কি না এখন পর্যন্ত জানি না আমি। যদি সত্যিই তাই থাকতে, তবে আমার কাছে আরও বেশি মুশকিল হয়ে যাবে। অন্যদিকে নকল চেষ্টা অর্থাৎ প্রজ্ঞা, সেও আমার সন্দেহের বাইরে ছিল না কোনো দিন। কিন্তু সমস্যা হলো, যাকে সন্দেহ করি কি না, কারো বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই আমার কাছে। জানি না কী করে মায়ের খুনি পর্যন্ত পৌঁছাবো। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং শব্দে আমার ভাবনার ছেদ ঘটালো। পকেট থেকে ফোনটা বের করতে দেখি দারোয়ান কল করেছে। বেশ কিছুদিন হলো গ্রামের বাড়িতে গিয়েছিল, গতকাল ফিরে এসেছে। কলটা রিসিভ করলাম। স্যার, একটু নিচে আসেন। কেন, কী হয়েছে? একটা পার্সেল এসেছে। কিসের পার্সেল? সেটা তো খুলে বলতে পারবো না আমি। আপনি নিচে এসে নিয়ে যান। ঠিক আছে, তুমি ওয়েট করতে বলো, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে দ্রুত গ্রাউন্ড ফ্লোরে গেলাম। গিয়ে দেখি গেট দারোয়ান একটা খাম হাতে নিয়ে দাঁড়িয়েছে। আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো সে। স্যার, এই চিঠিটা। কি এটা? এটা পার্সেল? হ্যাঁ স্যার, এটাই তো দিয়ে গেলেন মানে? যে এটা নিয়ে এসেছে সে কোথায়? সে তো চলে গেছে। এভাবে হয় নাকি? পার্সেল ডেলিভারির ক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে, উনি সেগুলো না মিটিয়ে চলে গেলেন। অদ্ভুত। আমি বলেছিলাম তাকে। আর স্যার, ওনাকে দেখে মনে হলো উনি প্রফেশনাল কেউ। আচ্ছা, যাই হোক, ছাড়ো। তবে তোমার তাকে চলে যেতে দেওয়া উচিত হয়নি। চিঠি দারোয়ান সামনে বসে খুলে মন চাইল না, তাই আবারও চিঠিটা নিয়ে ছাদে আসলাম। চিঠিটা খুলতে খুলতে বুকটা ধুকধুক বাঁধতে লাগলো। না জানি কী আছে এর ভেতরে। তারপর এরকম একটা উড়ো চিঠি। চিঠিটা খুলে নিজের সামনে ধরলাম, তারপর চোখের সাহায্যে পড়তে লাগলাম। কী ব্যাপার, কেমন আছো? ভালো নেই নিশ্চয়, খুব চিন্তার ভিতর আছো দিয়ে যাচ্ছে, তাই না? আমি জানি কী নিয়ে এত চিন্তা তোমার। এই চিন্তা মাথা থেকে দূর না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছ না তুমি। তবে জানো কি, আমার কাছে তোমার চিন্তার উপশম আছে। আজ রাতেই চলে এসো, ঠিক 10:45। চিঠির অপর প্রান্তের ঠিকানায় লেখা আছে। আশা করি জায়গা এখনও ভুলে যাওনি, আর ভুলে যাবার কথা না। লেখাগুলি দেখে বেশ অবাক বনে গেলাম। বেশ আগ্রহ করে চিঠির অপর প্রান্তে চলে যাই। সেখানে মোটা কালিতে এখানে ঠিকানা আছে। ঠিকানা দেখতে চোখ জোড়া কপালে উঠল। সারা শরীর যেন অদ্ভুত ঝাঁকুনি দিল। এ আর অন্য কোনো জায়গা নয়। আজ থেকে 1 বছরের বেশি সময়ের আগে যে জায়গায় আমার মা খুন হয়েছিল, সেই জায়গার ঠিকানা। আর সময় 10:45। সেই রাতেই 10:45টার দিকে আমার মায়ের খুন হয়েছিল। তার মানে চিঠির সাথে আমার মায়ের খুনের কোনো না কোনো যোগাযোগ আছে। তা না হলে এতগুলো পয়েন্ট এভাবে মিলে যাবে কেন? এক প্রকার আশ্চর্য রকমের উত্তেজনা কাজ করতে লাগলো আমার ভেতরে। এক্ষুনি শ্রেষ্ঠার সাথে এ বিষয়ে কথা বলতে লাগবে, এই ভেবে শ্রেষ্ঠার রুমের দিকে ছুটে গেলাম। আমিও জানি আমার মতোই অবাক হয়ে যাবে চিঠি দেখে। আর তাছাড়া আমার মায়ের খুনিকে শনাক্ত করতে পারলে আমার থেকে শ্রেষ্ঠাই বেশি খুশি হবে আমি জানি। ওর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে আর কে আছে? কিন্তু এসে দেখতে পাই শ্রেষ্ঠা নেই ওর রুমে। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ কোথায় নেই। কী হলো ব্যাপার বুঝলাম না। শ্রেষ্ঠা আমাকে না বলে বাসা থেকে বেরিয়ে যাবার তো পাত্রী নয়। ওর এই আচরণে অবাক না হয়ে পারছি না। একটা কাজ করা যাক, ও বাসা থেকে বেরিয়ে গেলে গেট দারোয়ান নিশ্চয় তো জানার কথা। ওকে জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানতে পারবো। শ্রেষ্ঠার ফোনে একটু সমস্যা করছে, তাই ফোন দিয়ে লাভ হবে না। তাছাড়া প্রজ্ঞা আর ওর মা একটু বাইরে গিয়েছে দুপুরের পর। গ্রাউন্ড ফ্লোরে যাবার জন্য দরজার দিকে পা বাড়ালাম, ঠিক তখনই শ্রেষ্ঠা ঘরে ঢুকে পড়লো। আমাকে আচমকা দেখে যেন অবাক হয়ে গেল সে। কী হলো শ্রেষ্ঠা, কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে খুঁজে মরছি তোমায়। একটু বাইরে গেছিলাম, কাজ ছিল, ইতস্ততভাবে। শ্রেষ্ঠার এই আচরণের কারণ বুঝতে পারছি না, কেমন জানি একটা ভয় পেয়ে আছে আমাকে দেখে। তাছাড়া কিছু একটা লুকোচ্ছে এমন মনে হলো আমার। কী হলো শ্রেষ্ঠা, ঠিক আছো তো তুমি? তোমাকে বিচলিত দেখে লাগছে কেন? কী যে বলো, আমি ঠিক আছি। আচ্ছা বসো, একটা জরুরি কথা বলার আছে তোমাকে। কী জরুরি কথা বলো? এই চিঠিটা দেখো। এই চিঠির লেখাগুলির সাথে আমার মায়ের মৃত্যুর একটা অদ্ভুত কানেকশান আছে। পড়ে দেখো এটা তুমি। এইমাত্র চিঠিটা হাতে এলো আমার। মনে হচ্ছে মায়ের খুনিকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো আমরা। এই বলে চিঠিটা শ্রেষ্ঠার দিকে এগিয়ে দিলাম, কিন্তু এ যেন খুব অবাক হলো না। চিঠিটা দেখে যতটা অবাক হওয়ার কথা ছিল,
আমার এমন মনে হচ্ছে এই চিঠির ব্যাপারে ও আগের থেকে অবগত ছিল, তাই এতটা স্বাভাবিক আচরণ করতে পারছে। কিন্তু সেটা কি করে সম্ভব? কিন্তু পরক্ষণে মনে হলো অতিরিক্ত টেনশন আর উত্তেজনায় আমি বোধহয় একটু বেশিই ভাবছি। শেষটাকে নিয়ে আর যাই হোক, পৃথিবী উল্টে গেলেও আমার মায়ের খুনের ব্যাপারে শেষটাকে সন্দেহ করতে পারি না আমি। আসলে পাশের মানুষকে সন্দেহ করতে করতে আমরা মনে সন্দেহের বীজ দানা বেঁধে থাকি, যাকে তাকে যখন খুশি সন্দেহ করে ফেলি। তবে যাই হোক না কেন, এটা ঠিক আজ রাতে ওই জায়গায় কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে। হয়তো ভালো, নয়তো অন্য কিছু। কিছু একটা তো অপেক্ষা করছে। রাত 10টার দিকে আজ থেকে 1 বছর আগে যেখানে আমার মায়ের খুন হয়েছিল সেই স্থানে উপস্থিত হলাম। জানি না এখানে কে ডেকেছে আমায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে যাচ্ছি। একটু পরে দেখতে পাই আমার অদূরে কেউ দাঁড়িয়েছে, শীতের রাত, কুয়াশার চাদরে চারিদিকে ঘিরে। তাই দূর থেকে তার ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। সেই ব্যক্তি কোনো প্রকার শব্দ উচ্চারণ করছে না, নীরবে দাঁড়িয়ে আছে আমার সামনে। তার আচরণ আরও বেশি অবাক করে দিচ্ছে আমায়। কে তুমি? কথা বলছো না কেন? এই বলে এগিয়ে যেতে শুরু করি তার দিকে। এমনি সে আমাকে আটকে দেয়, নিজের হাত দিয়ে আমাকে তার কাছে যেতে বারণ করে। ঠিক আছে, আমি আসছি না তোমার কাছে, কিন্তু তুমি আমাকে এখানে কেন ডেকেছো সেটা তো বলো। মনে পড়ে এই জায়গার কথা। আজ থেকে 1 বছর কিছুদিন আগে কি হয়েছিল এই জায়গায়। নারী কণ্ঠ শুনে চমকে উঠলাম আমি। এ তো শ্রেষ্ঠার কণ্ঠস্বর। তবে শুধু শ্রেষ্ঠা নয়, কণ্ঠস্বরটা অনেকটা প্রজ্ঞার মতো বটে। বুঝতে পারছি না ঠিক কে কথা বলছে আমার সাথে, তবে ওদের দুজনের কণ্ঠস্বর অনেকটা একরকম, তাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মনে আছে, আজ থেকে ঠিক 1 বছর আগে এই জায়গায় আমার মা খুন হয়েছিল। তাকে খুন করা এই ব্রিজের উপর দিয়ে নিচে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। বাহ, কিছুই ভুলে যাও নেই দেখছি। সেদিন যে খুন হয়েছিল সে আমার মা হয়, যার গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম আমি। তোমার কি মনে হয় কেউ নিজের মায়ের মৃত্যুর ঘটনা এত সহজে ভুলে যেতে পারে? ঠিক বলছো। জীবনে মানুষের সাথে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যে চাইলেও সে ভুলতে পারে না। তার ভিতরে তোমার মায়ের মৃত্যু অন্যতম। তুমি আমাকে এখানে কেন ডেকেছিল বললে না, কিন্তু বলবো। আজকে সব কিছু বলার জন্যই তো ডেকেছি তোমায়। তো এত সময় নিচ্ছ কেন? বলো, কেন ডেকেছো আমায়? তোমার মায়ের সেদিন খুন কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, আর কার হাতে হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর জন্য মনটা ছটফট করছে তোমার, তাই না? মেয়েটার কথাগুলো শুনে আবারও বিস্ময় আর উত্তেজনা ঘিরে ধরল আমায়। মনে মনে যা ভেবেছিলাম তাই হতে চলছে। ওর সাথে আমার মায়ের মৃত্যুর সম্পর্ক আছে নিশ্চিত, কিন্তু মেয়েটার পরিচয় না জেনে আমি ওর সাথে এই বিষয়ে কথা বলতে চাইছি না। কে তুমি? তুমি এত কিছু কী করে জানো? আগে নিজের পরিচয় দাও। আমার পরিচয় জানাটা জরুরি নেই, তবে হ্যাঁ, তোমাকে আমার পরিচয় নিশ্চয় দেব। না, এখনই বলতে হবে কে তুমি। তুমি আমার মায়ের মৃত্যু রহস্য জানাতে এসেছো, তাই না? তবে শুনে রাখো, আমি আগে তোমার আসল পরিচয় জানবো, তারপর তোমার সকল কথা শুনবো, তার আগে নয়। যদি এমনটা হয় তবে শোনো, আমি সেই মানুষ যার হাতে তোমার মায়ের খুন হয়েছিল। তুমি কি মজা করছো আমার সাথে? এগুলো কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। সেদিন আমার হাতে তোমার মা খুন হয়েছিল। দীর্ঘ 1 বছর ধরে জীবনে এই চরম সত্যটা বয়ে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত আজ আমি। তাই তোমার কাছে ছুটে এসেছি আসল সত্যিটা তোমাকে জানাতে। এই বোঝা ক্রমাগত ভারী থেকে ভারীতর হয়ে উঠছে আমার কাছে, যা বহন করা অসম্ভব। আমার মায়ের খুন তোমার হাতে হয়েছিল। দেখো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যদি তাই হয়, তুমি এতদিন কোথায় ছিলে, আর এতদিন পরেই বা কেন হলো? বলবো, আজকে সব বলবো তোমায়। আমিও চাই নিজের ভারাক্রান্ত মনকে হালকা করতে, নিজের অন্তর্দহন থেকে নিস্তার হতে। তবে এই সমস্ত কিছু তখনই সম্ভব যখন তুমি আমার দেওয়া শর্ত মানবে। শর্ত? কিসের শর্ত? ফের বিস্ময়ের সুরে। আগে কথা দাও, তুমি আমার শর্ত পালন করবে, কোনো প্রশ্ন করবে না। আর আমি জানি সেটা সম্ভব তোমার কাছে। তুমি তো এখন বুঝতে পারছো না মায়ের খুনের রহস্যটা জানার জন্য কতটা মরিয়া আছি আমি। দীর্ঘ 1 বছর ধরে। বলো, কী শর্ত তোমার? সকল প্রকার শর্তে মানতে রাজি। কথা দিয়েছো কিন্তু? হ্যাঁ, দিলাম। এবার বলো। এই পিস্তলটা নাও। এই বলে মেয়েটা আমার দিকে একটা পিস্তল ছুড়ে দিল। আমি লুফিয়ে নিলাম। পিস্তল কেন? পিস্তল দিয়ে কি হবে? যখন আমার সমস্ত ঘটনা বলা শেষ হবে, তুমি যদি আমায় চিনতে পারো, আমি তোমার যতই কাছের লোক হই না কেন, আমি আদেশ করা মাত্রই পিস্তল আমার মাথা বরাবর চালিয়ে দিতে হবে। এমনভাবে চালাবে যাতে টার্গেট মিস না হয়, কারণ তোমার টার্গেট মিস হলে আমি মরতে পারবো না। মেয়েটা শর্ত শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি বলছে? ও এমন একটা শর্ত দিবে? আমায় ভাবতে পারিনি। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? আমি তোমাকে খুন করতে যাব কেন? যদি তুমি কোনো অন্যায় করে থাকো তবে আইন বিচার করবে, আমি নেই। বিশ্বাস করো, যে অন্যায় করেছি কোনো আইন আমার জন্য পর্যাপ্ত নয়। সেদিন তোমার মাকে খুন করেছি আমি। আজ
খুন করে তুমি তোমার মাতৃহত্যার প্রতিশোধ নিবে। আমি জানি প্রতিশোধ পরায়ণ মনোভাবী নও তুমি, কিন্তু নিজের জন্য না হোক আমার জন্য এই কাজ করতে হবে। আজকে তোমার হাতে মরলে সেটা হবে আমার উপযুক্ত বিচার। তোমার হাতে মরে আজ চিরশান্তি লাভ করতে চাই আমি, নয়তো মরেও আমার আত্মা শান্তি পাবে না। তুমি যেগুলো বলছো কিছুতেই সম্ভব নয়, এভাবে কিছুই হয় না। তাহলে নিজের মায়ের মৃত্যুর রহস্যের ব্যাপার ভুলে যাও, আমি কিছুই বলতে পারবো না তোমায়। অগত্যা মেটার শর্তে রাজি হলাম। আসলে সত্যিটা এভাবে সামনে পেয়ে হাতছাড়া করতে চাইনি আমি। সত্যি তো, এই সত্যিটা জানতে পারলে আমার অভিশপ্ত জীবনে আর কিছু অপ্রাপ্তি থাকবে না। যদি কাউকে খুন করার পরিবর্তে জীবনের শেষ উদ্দেশ্য পূরণ হয়, তবে সেটাই আমার সার্থকতা। ঠিক আছে, তোমার শর্তে রাজি। এবার বলো, সেদিন কেন আমার মাকে খুন করেছিলে? মায়ের সাথে কী এমন যোগাযোগ ছিল তোমার? সত্য রাজি হবার জন্য ধন্যবাদ। শোনো তবে এবার। সেই রাতে ব্রিজের নিচে একটা বড় বই মেলা হচ্ছিল। আমিও এসেছিলাম সেই মেলায়। কোনো কারণে আমার বেশ দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি বাসায় ফিরতে পারিনি। এক পর্যায়ে বুঝতে পারি কেউ বা কারা আমার পেছন থেকে ফলো করছে। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম আমি, যদিও তখন আমি নিশ্চিত ছিলাম না পুরোপুরি এই বিষয়ে। যখন বাসায় ফেরার জন্য মনস্থির করলাম, তখন আমার ধারণা সত্যি প্রমাণিত হলো। দেখতে পাই 4-5 জন লোক তখন থেকে আমার উপর নজর রাখছে। তখন মেলার শেষ পর্যায়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। বেশিরভাগ মানুষ অনুষ্ঠান দেখাতে ব্যস্ত। যখন আমি মেলা থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখন আমার কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে লোকগুলি ধাওয়া শুরু করলে। আমি আদৌ জানতাম না তারা কারা আর ঠিক কোন কারণে ধাওয়া করছে আমায়। যদিও অন্ধকারে তার ফেসটা সেভাবে দেখতে পাইনি, গুন্ডাগুলির ভেতরে একজন আমায় উদ্দেশ্য করে একটা ছুরি মারল। যদিও একটুর জন্য তাদের লক্ষ্য ব্যর্থ হলো, সাথে সাথে ছুরিটা কুড়িয়ে নেই আমি। তারপর ছুটতে ছুটতে একটা পর্যায়ে টিভির পিছনে লুকাই। আমি বহুবার চেষ্টা করেছি মেলায় শোয়ের স্টেজে জায়গায় যেতে, কিন্তু গুন্ডাগুলো কিছুতেই যেতে দেয়নি। এক পর্যায়ে আমার পায়ের আওয়াজে থেমে গেল। আমি ভাবলাম হয়তো সবাই সরে গেছে, তাই ধীরে ধীরে টিভির পিছন থেকে বেরিয়ে আসি। অমনি একটা মহিলার সাথে ধাক্কা লাগে আমার। ভয় আর আতঙ্কে সেই সময় মাথা কাজ করছিল আমার। আর কোনো কিছু না ভেবে ছুরি সোজা ওই মহিলার পেট বরাবর চালিয়ে দেই। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল সে। তারপর বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। উনি আসলে সে নয়, ওই গুন্ডা দলের ছিল। সে ছিল তোমার মা। এই ঘটনা হতবিম্বল করে দেয় আমায়। কী করব বুঝতে পারছিলাম না, কিছুতেই মানতে পারছিলাম না আমার হাতে আমার হবু স্বামীর মায়ের খুন হয়ে গেছে। এভাবে অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পরে সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাব, কারণ সেই মুহূর্তে সত্যের মুখোমুখি হবার সাহস ছিল না আমার। যেই ভাবনা তেই কাজ। তোমার মায়ের লাশ ফেলে রেখে পালিয়ে গেলাম। কাউকে কিছু জানতে দেয়নি, বুঝতে দেয়নি। এই দীর্ঘ সত্যিটা একটা বছর লুকিয়ে রেখেছি আমি জানি সজ্ঞানে না হলে তোমার মায়ের খুনটা আমার হাতেই হয়েছে। আমি সেই অপরাধী। সকল শাস্তি শুধু আমার প্রাপ্য। এতক্ষণ অবাক হয়ে শ্রেষ্ঠার কথাগুলো শুনেছিলাম, এতক্ষণে বুঝে গেছি আমার সামনে যে দাঁড়িয়েছে সে আর কেউ নেই, শ্রেষ্ঠা নিজে। তার মানে আমার মায়ের খুন শ্রেষ্ঠার হাতেই হয়েছিল সেদিন। হে সৃষ্টিকর্তা, এ আবার কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে তুমি আমায়। আমি জানি না আর কোন কোন কঠিন সত্যের সম্মুখীন হতে হবে আমায়। শ্রেষ্ঠার মুখে এত কিছু শোনার পর একটা খটকা থেকে যায়। আর খটকাটা হলো সেই দিন রাতে আমিও মাকে নিয়ে বইমেলায় এসেছিলাম। হঠাৎ করে মাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই তাকে খোঁজার জন্য শোয়ের স্টেজের বাইরে বেরিয়ে এলাম। খুঁজতে খুঁজতে একটা ব্রিজে এখানে আসি, তখন দেখতে পাই কেউ আমার মাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিচ্ছে। অন্ধকারে নিজের মাকে চিনতে ভুল করিনি, অমনি ছুটে যায় ব্রিজের দিকে। ততক্ষণে ওরা ওদের কাছ দিয়েছে। আমাকে দেখে সবাই পালিয়ে গেলেও ব্রিজের ওপরে একটা মেয়ের সাথে ধাক্কা ধরে ফেলি। তার সাথে আমার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মেয়েটা আমার আঘাত পেলে পালিয়ে যায়, কিন্তু ধস্তাধস্তির জের ধরে একটা কানের দুল থেকে যায় আমার কাছে। শেষটার কথা যদি সত্যি হয়, তবে সেই রাতে কার সাথে ধস্তাধস্তি হয়েছিল আমার, কার কানের দুল চলে এসেছিল আমার হাতে, এদিকে শেষটা নিজের মুখেই স্বীকার করেছে খুনটা ওই করেছে। ওই দিন আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাও অস্বীকার করি কী করে? সব কিছু তালগোল পাকিয়েছে। না, শেষটার কথা অবিশ্বাস করতে পারছি না, না নিজের চোখে। কী হলো সৌভাগ্য, এত কী ভাবছো? এখানেই কেন দাঁড়িয়েছো? শেষ করে দাও আমায়। তুমি কথা দিয়েছিলে আমায়, আমি সত্যিটা স্বীকার করার পর আমার শর্ত পালন করবে তুমি। এত বড় পরীক্ষা নিচ্ছ আমার তুমি, শ্রেষ্ঠা। আমি জানি তুমি আমার মাকে খুন করেছো, কিন্তু সেটা নিজের ইচ্ছেতে নয়। মানুষ নিজের অজান্তে অনেক কাজ করে, কিন্তু সেটা পাপ না অন্যায়, সেটা ভুল। তুমি কোনো অন্যায় করোনি, ভুল করেছিলে। তোমায় খুন করে আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই না। তোমার কথা সত্যি পাল্টে যাবে না। এই অসহ্য যন্ত্রণার বোঝা আর বই বেড়াতে পারছি না। মৃত্যুদণ্ড দাও আমায়, নিস্তার দাও আমায়, প্লিজ, তোমার পায়ে পড়ি। এটা হয় না শ্রেষ্ঠা, তুমি অযথা জেদ করো না।
এভাবে শাস্তি দিও না আমায়। তুমি কি চাও আমি নিজেকে নিজে শেষ করে দেই? তবে তাই হবে। দাও আমাকে পিস্তলটা দাও, তোমাকে কিছু করতে হবে না। হঠাৎ আমাদের দুজনের ভেতরে ছেদ পড়ল। একটা টর্চের আলো ফেললো কেউ আমাদের উপর। মুহূর্তে ঝলমল করে উঠে চারপাশ। আমি দেখতে পাচ্ছি আমার সামনে প্রজ্ঞা এসে দাঁড়ালো। এর অনেকটা পেছনের চেষ্টা। প্রজ্ঞাকে এই সময় এখানে দেখে অবাক হলাম। প্রজ্ঞা তুমি? হ্যাঁ আমি। তোমাদের দুজনের সকল কথা শুনেছি আমি। তুমি এখানে আসলে কি করে? তোমায় ফলো করতে করতে এসেছি। আমি জানি চেষ্টার কথাগুলো শোনার পর ঠিক কোন কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমার মনে। সেদিন ব্রিজের উপর তোমার সাথে যার ধস্তাধস্তি হয়েছিল সে আর কেউ না, আমি ছিলাম। আমার কানের দুল ছিঁড়ে গিয়েছিল তোমার হাতে। এটা কি বলছো তুমি? সেই বইমেলাতে তুমি এসেছিলে বিস্ময়ের সাথে? শুধু আমি নেই, আমার সাথে আমার মাও এসেছিল, সাথে একদল গুন্ডা। কিন্তু আমরা বইমেলা আসলে বই দেখতে বা কিনতে আসিনি, এসেছিলাম খুন করতে। খুন? তার মানে শেষটাকে তোমরাই? হ্যাঁ আমরাই। আমি আর আমার মা চেয়েছিলাম শেষটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, যাতে ওকে খুন করে ওর জায়গায় আমি বসতে পারি। ওর সকল সম্পত্তিতে আমরা আমাদের কুক্ষিগত করতে চাইছিলাম। কিন্তু মা গুন্ডাদের নিয়ে ধাওয়া করে শেষটাকে। এরপরে ওখানে দুর্ভাগ্যক্রম করে তোমার মাও চলে আসে। আমার মা ভেবে শেষটা তোমার মাকে খুন করে ফেলে, আর সেটা মা আর তার দলবল দেখে ফেলে। সাথে সাথে আমিও ছিলাম। সেটা চলে যাবার পর মা লক্ষ্য করে তার হ্যান্ডব্যাগটা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ছুটতে গিয়ে হারিয়ে গেছে। এখন পুলিশ এই জায়গায় খুন হয়েছে এটা জানতে পারলে নিশ্চয়ই তল্লাশি চালাবে। এখন মায়ের সেই জিনিসটা খুঁজে পেলে বিশাল ঝামেলা হতে পারে। এমনিতে আমরা চাই না শেষটা জেলে যাক, কারণ ও জেলে গেলে আমাদের বিশেষ কোনো লাভ হতো না। দেখতে যেহেতু একরকম ছিলাম, তাই আমরা দুজন তাই ওকে সরিয়ে নিজের চেষ্টা সেজে সকল সম্পত্তি হস্তান্তর করতে চেয়েছিলাম, যা জেলে গেলেও কখনো সম্ভব না। এইভাবে আমরা সিদ্ধান্ত নেই লাশটা নদীতে ফেলে দিব, যাতে কেউ খুনের ঘটনা কথা জানতে না পারে। লাশ ফেলে দেওয়ার সময় তুমি কাকতালীয়ভাবে সেই জায়গায় এসে হাজির হলে। তারপর ঘটনা আর কি বলবো, সবটাই তোমার জানা। এত বড় একটা কথা তোমরা লোকালে কেন আমার থেকে? এখন তোমার মাও কিছু বললো না কেন আমায়? ভয়ে ভয়ে আমরা সবটাই লুকিয়ে গেছিলাম তোমার থেকে। আইনের ভয়ে আমরা লুকিয়েছিলাম। তবে এখন আর সেই ভয় নেই আমাদের। অন্যের ক্ষতি চাইলে সে শাস্তি হয়ে নিজের দিকে ফিরে আসে। সেই শিক্ষা তোমার বাবার থেকেই পেয়েছি আমরা। তুমি আর চেষ্টা জীবন মানে শিখিয়েছ আমাদের। তোমাদের ক্ষমাই আমাদের ভুলটা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে। জীবনে যা পাপ পড়ছি তার শাস্তি পাওয়ার সময় হয়ে এসেছে আমাদের সৌভাগ্য। এমনিতে সেদিনের ঘটনার পর মা আমি মিলে ঠিক করে নিয়েছিলাম তোমার আর চেষ্টাকে সকল ঘটনা খুলে বলবো, তারপর নিজেরা আইনের হাতে ধরা দেব। কিন্তু আজ এই মুহূর্তে আমি এখানে উপস্থিত না থাকলেও হয়তো আরও একটা অনর্থ ঘটে যেত। সেটা কি করে হতে দেই? প্রজ্ঞার কথাগুলোর সঙ্গে যেন পাথর করে দিয়েছে চেষ্টাকে। ওর মুখে কোনো কথা নেই। দীর্ঘ 1 বছর ধরে মায়ের মৃত্যুর যন্ত্রণা ভোগ করে আসছি আমি। আজকের পর মৃত্যুর রহস্য জানতে পারলাম। জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরোতে পেরোতে নিজের মনটা অজান্তে কখন যে পাথরের ন্যায় শক্ত পদার্থে পরিণত হয়েছে বুঝতেই পারিনি। তাই এত এত নিষ্ঠুর নিজের কানে শোনার পরে স্থির হয়ে থাকতে পারছি। প্রজ্ঞার প্রতি এখন আর কোনো রাগ ক্ষোভ নেই আমার। ও আর ওর মা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। ওরা নিজেদের আইনের হাতে সর্পদন করেছে। ওরা দুজনে এই শোধরানোর পিছনে আমার আর চেষ্টার যথেষ্ট ভূমিকা রয়েছে। এত লোভী আর নিষ্ঠুর দুজন মানুষকে বদলে দিতে পেরেছি মন থেকে। এর থেকে বড় প্রাপ্তি কী হতে পারে? বেশ কয়েক মাস পর জেলের গেট থেকে আমি আর চেষ্টা বেরিয়ে এসেছি। আমাদের হাতে 1 মাসের একটা বাচ্চা। কী ভাবছেন বাচ্চা নিয়ে জেলের গেট থেকে কেন বেরোলাম? সমস্ত অপরাধ স্বীকার করে পরে আদালতে প্রজ্ঞা আর ওর মায়ের যাবজ্জীবন কারাদণ্ড জারি হয়। এর কিছুদিন পর জানতে পারি প্রজ্ঞা প্রেগনেন্ট। আমার সন্তান হচ্ছে ওর গর্ভে। প্রজ্ঞা আমাদেরকে অনুরোধ করে ওর বাচ্চা যেন আমরা দুজন প্রতিপালন করি। তাতে কিছুটা হলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে। সত্যি বলতে বাচ্চাটা যে আমারই অংশ। ওর মা যেই হোক না কেন, আমি নিজের ঔরসকে অস্বীকার করতে পারি না। প্রজ্ঞার সাথে ডিভোর্সের পর চেষ্টাকে বিয়ে করে আমার ঘরের বউ করে নিয়েছে অনেক আগে। ও মন থেকে মেনে নিয়েছে আমাদের সন্তানকে। আমাদের ছেলে হয়েছে। ছেলে সন্তানের নাম পরিবর্তন রেখেছি আমরা। নামটা অবশ্য আমাদের দেওয়া ওর নতুন মায়ের নাম। সমাপ্তি। অগুবধূ সুন্দরী শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।